হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অলি, চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা ছিল 8th মার্চ, আর সকাল সকাল আমরা পৌঁছে গেছি ফ্রান্সের ক্যাপিটাল প্যারিসে। আর পৌঁছেই সামনাসামনি সুপার মার্কেট থেকে একটা জল কিনে চলে গেলাম সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ করতে সামনের মেট্রো স্টেশনে। এখন আমরা ট্রাভেল পাস নিচ্ছি। এই ট্রাভেল পাসটা হলো পার ডে অথবা উইকলি বা মান্থলি হিসেবে পাওয়া যায়, যেটার মাধ্যমে জোন অনুযায়ী মেট্রো, বাস, ট্রাম এগুলোতে ইজিলি ট্রাভেল করা যেতে পারে। আর আমাদের যেহেতু দুদিনেরই প্ল্যান, তাই আমরা উইকলি টিকিটটা নিয়ে নিই। 1 ডে ট্রাভেল পাস নিয়েছি, যেটা পড়েছে €80.65 করে পার পারসন। আর এই ট্রাভেল পাস রিলেটেড যদি কোনো রকম গাইডেন্স লাগে, তাহলে অবশ্যই প্রপার কাউন্টার থেকেই নেবেন, কোনো লোকাল কারো কাছ থেকে হেল্প নেবেন না। তার কারণ প্যারিস যেরকম পপুলার সুন্দর জায়গা, তেমনি এখানে প্রচুর স্ক্যাম হয়, তো খুব সাবধান। যাই হোক, আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়লাম আর এখন বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। একদম সকাল সকাল যেহেতু আমরা পৌঁছেছি, এই জন্য কফিটাও খাওয়া হয়নি, তাই সামনে একটা স্টারবাকস ছিল, সেখানেই চলে এলাম। আর প্যারিস মানেই হলো ডেজার্টের প্রচুর প্রচুর অপশন, কিন্তু এত সকাল সকাল এত মিষ্টি কিছু খেতে পারবো না বলে এখানকারই পপুলার ক্রোয়াসাঁ আর কফি নিয়ে নিলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে হয়তো ব্রেকফাস্টটা করলে অনেক বেটার হতো, কিন্তু আমাদের যে হোটেলে বুকিং আছে সেটা 3টের আগে চেক ইন হবে না। তাও হয়তো আমরা কিছুক্ষণ আগে গিয়ে রিকোয়েস্ট করব, কিন্তু এখন বাজছে সবে মাত্র সকাল 10টা। তাই আমরা ভেবেছি এখান থেকে বেরিয়ে কাছাকাছি কোনো জায়গা এক্সপ্লোর করব, তারপরে লাঞ্চ করে ডিরেক্ট হোটেলে ঢুকবো। তারপরেই চলে এলাম আমরা মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ এখানে সব থেকে বেশি রিস্ক থাকে চুরি হওয়ার, তাই লাগেজ খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। আমরা এখন পৌঁছে গেছি প্যারিসের সিটি সেন্টারে, আর বেরিয়েই এখন মনে হচ্ছে একটা পুরোপুরি অন্য শহরে চলে এসেছি। এখানকার আর্কিটেকচার জাস্ট অসাধারণ, প্রত্যেকটা বিল্ডিং সেম প্যাটার্নে তৈরি, আর এই প্যাটার্নটা হাউসম্যান অর হাউসমেনিয়ান আর্কিটেকচার হিসেবে পরিচিত। আর এই স্টাইলটাকে কুইন্ট এসেনশিয়াল প্যারিসিয়ান স্টাইল বলা হয়। আর এই আর্কিটেকচার কিন্তু 19th সেঞ্চুরির, কিন্তু এখনও অবধি প্যারিসকে ডিফাইন করে। আর এই বিল্ডিংগুলোর ম্যাক্সিমামেরই গ্রাউন্ড ফ্লোরগুলো বিভিন্ন ধরনের শপ কিংবা রেস্টুরেন্টস, আর ওপরের ফ্লোরগুলো রেসিডেন্সিয়াল। আর এই বিল্ডিংগুলোর স্পেশালিটি হলো এই বিল্ডিংগুলোর হাইট 12 to 20 মিটার, আর ফ্লোর থাকে ম্যাক্সিমাম 6টা। আর আগে তো শুধুমাত্র স্টেয়ার ছিল, এখন তাও রেনোভেট করে এলিভেটরের ব্যবস্থা করা হয়েছে। আর এই বিল্ডিংগুলো সবকটাই একই রকম দেখতে, তার কারণ হলো এই বিল্ডিংগুলোর আউটার সাইডগুলো ফ্রি স্টোন, যেটার ফ্রেঞ্চ ওয়ার্ড হলো পিয়েরে দে টাইলে, এই স্টোন দিয়ে তৈরি। এই এরিয়াটা এতটাই সুন্দর, এটার প্রত্যেকটা অলিগলিতে যেদিকেই তাকাচ্ছি সবকটা বিল্ডিং সেম দেখ। আমাদের হাতে বেশ কিছুটা আরও সময় ছিল বলে আমরা লুভরে মিউজিয়ামে চলে এলাম। লুভরে মিউজিয়ামের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। এই মিউজিয়ামটা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট মিউজিয়াম। এটার এরিয়া হলো 73,000 স্কোয়ার মিটার। এটার এন্ট্রেন্স অনেক দিক দিয়েই আছে, আমরা সামনে এটা পেলাম তাই এখান থেকেই ঢুকে পড়লাম। আর ঢোকার পরে এটা জাস্ট কোনো মিউজিয়াম লাগছে না, এটা কোনো বড় সড়ো কোনো ইউনিভার্সিটি মনে হচ্ছে। জাস্ট দেখুন, এরিয়াটা এখান থেকে জাস্ট স্টার্ট হলো, এখনও আমরা মেইন মিউজিয়ামটাও দেখতে পাচ্ছি না। আর এই লুভরে মিউজিয়াম ওয়ার্ল্ডের লার্জেস্ট মিউজিয়াম বলে তো পপুলার অবশ্যই, কিন্তু তার থেকেও বেশি পপুলার হলো দ্য মোস্ট ফেমাস পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড, দ্য মোনালিসা, এই মিউজিয়ামে রাখা। এই রাইট সাইডে বড় পিরামিড শেপের যেটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মেন এন্ট্রান্স। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই বাইরের এরিয়াটাতে কিন্তু ঢুকতে গেলে কোনো রকম চার্জ লাগে না, কিন্তু যদি আপনি ভেতরে ঢুকতে চান তাহলে আপনাকে টিকিট কেটেই ঢুকতে হবে। আমাদেরও অলরেডি টিকিট কাটা আছে বিকেল 5টায়। হোটেলে ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার ফিরবো এখানে। এই গ্লাস আর মেটাল দিয়ে তৈরি লুভরে পিরামিডগুলোর মধ্যে মাঝখানে যেটা আপনাদেরকে বললাম মেন এন্ট্রান্স, সেটা হলো সব থেকে বড় পিরামিড। এছাড়াও 3 দিকে আরও ছোট ছোট 3টে পিরামিড আছে। লুভরে মিউজিয়াম আর্টের জন্য তো পপুলার অবশ্যই, কিন্তু এছাড়াও এই ইউনিক স্টাইলের পিরামিডগুলো ট্যুরিস্টদের আলাদাই অ্যাট্রাকশন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম, চলে গেলাম আমাদের হোটেলের এরিয়াতে। হোটেলের অপোজিটেই একটা বার্গার কিং ছিল, তো ওখানেই চলে এলাম লাঞ্চ করতে।
লেফট সাইডে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের হোটেলটা। জাস্ট রোডটা ক্রস করলেই পৌঁছে যাব। এখনও যদিও আমাদের টাইম হয়নি, 3টে এখনও বাজতে বেশ কিছুক্ষণ দেরি, কিন্তু যাই হোক একটু রিকোয়েস্ট করে দেখতে হবে। এই হোটেলটা বুক করার আগে আমরা প্রচুর সময় নিই, অনেক রিভিউ দেখে তারপরে বুক করি। তার কারণ হলো লাস্ট বেশ কিছু বছরে ফ্রান্সে বেডবাগস প্রচুর বেড়ে গেছে, আর হোটেলের রুমে যদি বেডবাগস থাকে সেটার মতো ডেঞ্জারাস বোধহয় আর কিছু নেই। আপনি বাড়ি অবধিও নিয়ে আসবেন আর সেটা এত তাড়াতাড়ি স্প্রেড হয় যে শেষ অবধি পেস্ট কন্ট্রোলকে ডাকতে হবে। তো যদি আপনারাও কেউ প্যারিসে আসার প্ল্যান করেন তো অবশ্যই হোটেল বুক করার আগে রিভিউজ চেক করে তারপরে বুক করবেন। যাই হোক আমরা পৌঁছে গেলাম, এখন আমি ওয়েট করি অর্ঘ কথা বলে দেখুক যে একটুখানি আগে চেক ইন হয় কিনা। লাকিলি 1 ঘন্টা আগে আসা সত্ত্বেও দিয়ে দিয়েছে আমাদের, এখন বাজে 2টো, তো তাও রিকোয়েস্ট করাতে দিয়ে দিয়েছে। আমাদের রুমটা ছিল 7th ফ্লোরে, আর এটা চার্জেস পড়েছে 125 ইউরো করে পার নাইট। তার কারণ এই হোটেলটার লোকেশনটা খুব ভালো, জাস্ট অপোজিটেই মেট্রো স্টেশন, আর সব থেকে বড় প্লাস পয়েন্ট বেডবাগস ফ্রি। একটা ছোট্ট লকারও দিয়েছে, আর তার সাথে সব থেকে আমার পছন্দের কমপ্লিমেন্টারি বেশ কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কস। এখন আর হোটেলে একদম সময় নষ্ট করব না, জাস্ট আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো, না হলে আমাদের 5টায় টিকিট কাটা আছে, লেট হয়ে যাবে। এই যে অলরেডি আমরা চলে এসেছি লুভরে মিউজিয়ামের সামনে। টিকিট অনলাইন বা অফলাইন দুটোতেই অ্যাভেলেবেল। অফলাইনে অনেকটা লাইন দিতে হয় বলে আমরা অনলাইনে আগে থেকেই কেটে রেখেছিলাম। চার্জেস পড়ে 22 ইউরো করে পার হেড। দেখুন মিউজিয়ামটাতে ঢোকার পরে পিরামিডটা নিচ থেকে ঠিক এরকম দেখতে লাগছে, আর ঢোকার পরে এরিয়াটা এতটাই বড় যে কোথা থেকে স্টার্ট করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর ডিরেকশন ফলো করে আমরা এগিয়ে গেলাম ভেতরের দিকে। দ্য ন্যাশনাল আর্ট মিউজিয়াম এই লুভরে ওপেন হয়েছিল 10th অগস্ট ইন 1793-তে, মাত্র 537টা পেন্টিং দিয়ে। আর তারপর বেশ কিছু স্ট্রাকচারাল প্রবলেমের জন্য 1796 থেকে 1801 অবধি বন্ধ ছিল। আর তারপর নেপোলিয়নের আন্ডারে এর কালেকশন অনেক বেশি বেড়ে যায়, আর উনি নিজের নামে এই মিউজিয়ামটাকে মুজে নেপোলিয়ন নামে রিনেম করেন। তারপরে যদিও ওনার অ্যাবসেন্সে 1803 সালে এই মিউজিয়ামটাকে সেন্ট্রাল থেকে লুভরে নাম দেওয়া হয়, যেটা আসলে একটা ল্যাটিন শব্দ, আর যেটার মানে হলো ওলফ। ওই সময় ওই এরিয়াতে প্রচুর ওলফ থাকায় এই নামটা দেওয়া হয়। আর আজকের ডেটে এই মিউজিয়ামে আছে প্রায় 400টা রুম, আর তাতে প্রায় 5 লাখ অবজেক্ট আর 35,000 ওয়ার্ক ডিসপ্লে করা আছে, জাস্ট ইমাজিনেশনেরও বাইরে। আর আমি তো শুনেছি এই মিউজিয়ামটা আপনি যদি পুরোটা ঘুরে দেখেন, প্রত্যেকটা আর্টে যদি মিনিমাম যদি 10 সেকেন্ড করেও দেন, তাহলে 35,000টা আর্টওয়ার্কস আছে এখানে। তাহলে সব মিলিয়ে সময় লাগে মিনিমাম 3 days 2 nights, যেটা রিয়েলিটিতে পসিবলই নয়। আর আমাদের মতো মানুষ যারা আর্ট নিয়ে অতটাও বোঝে না, তারাও যদি পুরো এরিয়াটা মোটামুটি হেঁটে ঘোরে, তাতেও সময় লেগে যাবে প্রায় 5 ঘন্টা। তার কারণ শুধু করিডোর দিয়ে হেঁটে পুরোটা শেষ করতেই আপনাকে কভার করতে হবে মিনিমাম 15 কিলোমিটার। আর আমরা এখন প্রত্যেকটা পেন্টিং বা প্রত্যেকটা আর্টওয়ার্কের সামনে দাঁড়িয়ে দেখছি না, আমরা এই মিউজিয়ামে এসেছি দ্য বেস্ট নোন, দ্য মোস্ট ভিজিটেড, দ্য মোনালিসাকে দেখতে, অবভিয়াসলি। আর শুধু আমরাই কেন, এখানে থাকা প্রত্যেকটা ভিজিটারদেরই মেন অ্যাট্রাকশন হলো মোনালিসা। তাই জন্য মেন এন্ট্রান্সের পর থেকেই মোনালিসার ছবি দিয়ে ডিরেকশন দেওয়া আছে পুরো মিউজিয়ামে, যে কোথা দিয়ে গেলে আপনি মোনালিসার পিকচারটা দেখতে পাবেন। আমরাও ওই ডিরেকশন ফলো করেই যাচ্ছি, কিন্তু জানি না এখনো কত দূর। এই যে দেখুন, এরকম ভাবে একটু পরপরই এরকম ডিরেকশন দেওয়া আছে।
তো বড় মিউজিয়াম, সবাই ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাবে, তাই এরকম আবার বসার জায়গারও ব্যবস্থা করা আছে। ফাইনালি আমি মোনালিসার পিকচারটা দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ধরে সাইনবোর্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছি না। ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর এই রুমে রাখা আছে মোনালিসার পেন্টিংটা। আমি এক্সপেক্ট করছিলাম রুমটা হয়তো আরো অনেক বড় হবে, কেন কি বাকি আরো রুম দেখছিলাম সেগুলো অনেক বড়। যাই হোক, চারিদিকে আরো এরকম পেন্টিং রাখা আছে। আর মোনালিসার সামনে ভিড়টা কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বেশি। যদিও আপনি পেন্টিংয়ে একদম সামনে যেতে পারবেন না, সামনে একটা বাউন্ডারি দেওয়া আছে। এই মোনালিসার পপুলারিটির অনেক রিজনের মধ্যে মোনালিসার ইলিউশন একটা অন্যতম রিজন। এর মানে এই পেন্টিংটা তখনকার টাইমে এমনভাবেই বানানো হয়েছিল যে আপনি এখনও সামনে দাঁড়িয়ে লেফট টু রাইট যদি হেঁটে যান, মনে হবে যেন এই পেন্টিংটা আপনার দিকেই তাকিয়ে আছে। কিন্তু এই পেন্টিংয়ের সামনে আসার পরেও বাউন্ডারির জন্য এত ডিটেলসে আমরা বুঝতে পারছি না। দ্য ফেমাস আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি লিজা দেল জিওকন্ডো নামে একজন ইটালিয়ান মহিলার পোর্ট্রে করেন এই মোনালিসা পিকচারের মাধ্যমে। আর এটা হয়েছিল মোটামুটি 1503 থেকে 1506 সালের মধ্যে। এই পেন্টিংটা অ্যাকচুয়ালি একটা অয়েল পেন্টিং, যেটা 77 সেন্টিমিটার বাই 53 সেন্টিমিটার একটা পপুলার উডের উপরে করা। আর এই পেন্টিংটা ওয়ার্ল্ডের মোস্ট ভ্যালুয়েবল পেন্টিং বলে একটা বুলেট প্রুফ গ্লাস দিয়েও গার্ড করা আছে। আর ফটোটার সামনে এরকম বাউন্ডারি দেওয়া আছে বলে এর থেকে আর ভালো করে দেখাতে পারলাম না। আর এই সেম রুমে মোনালিসা পেন্টিংয়ের অপোজিটে এরকম একটা বড় পেন্টিং রাখা আছে। এটা ডাইমেনশন ছিল 6.77 মিটার বাই 9.94 মিটার, যেটা 1563 সালে পাওলো ভেরোনেসে নামে একজন আর্টিস্ট পেন্ট করেছিলেন। আর এটা বাইবেলের উপর ভিত্তি করে জেসাসের ফার্স্ট মিরাকেল এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। উনি একটা ওয়েডিং ফেস্টে গিয়ে জলকে নাকি ওয়াইনে কনভার্ট করে দিয়েছিলেন। এছাড়াও ছিল এই মিউজিয়ামে প্রচুর ভালো ভালো পেন্টিং, আর প্রত্যেকটা পেন্টিংয়ের নিচেই আর্টিস্ট এবং পেন্টিংয়ের ডিটেলস সব কিছুই লেখা আছে। তাই আপনি এখানে এলে আর্টের প্রতি অত আইডিয়া না থাকলেও এই পেন্টিংগুলো ডিটেলসে পড়তেও ভালো লাগবে। তবে হ্যাঁ, আপনি যদি প্রত্যেকটা পেন্টিং ভালো করে সময় নিয়ে দেখতে চান, তাহলে কখনোই আপনার একদিনে ঘোরা সম্ভব হবে না। তবে এবার আমরা ধীরে ধীরে বেরোবো, আমাদের বেরিয়ে আবার অন্য প্ল্যান আছে। আর এই বেরোনোর জন্য এখন কারোর হেল্প নিয়ে বা ডিরেকশন দেখে দেখেই বেরোতে হবে, নাহলে এত বড় মিউজিয়াম পুরো কনফিউজ হয়ে যাচ্ছি আমরা। আর এই এক্সিটের কাছে দেখুন, এখানে কি সুন্দর একটা ইনভার্টেড পিরামিড রাখা আছে। যেরকম বাইরের স্ট্রাকচারটা ছিল এক্স্যাক্টলি সেম, জাস্ট আপসাইড ডাউন করা। আর এছাড়াও ছিল বিভিন্ন ধরনের শপস। সামনে ইস্টার বলে কিছু তোর এগ শেপের চকলেট রাখা আছে। আর এরকম বেশ কিছু সুন্দর সুন্দর ক্যাফেও ছিল। এখানে যেমন দেখুন, ফ্রেঞ্চ ডেজার্ট ম্যাকারন দিয়ে কি সুন্দর ডেকোরেট করা আছে। তারপরে অনেকগুলো এক্সিটের ওয়ে ছিল, কোন দিক দিয়ে যাব বুঝতে পারছিলাম না, কিছুক্ষণ কনফিউজ ছিলাম। তারপরে যাই হোক, একটা ডিরেকশন ফলো করে ফাইনালি আমরা আবার মিউজিয়ামের সামনে এসে পৌঁছালাম। আর এখন সন্ধে হয়েছে বলে গোল্ডেন লাইটের সাথে পিরামিডগুলো জাস্ট দারুণ লাগছে। যাওয়ার সময় একরকম লাগছিল, আর এখন দেখুন পুরো অন্যরকম দেখতে লাগছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আগেই বলেছিলাম আমাদের আরেকটা প্ল্যান আছে। একটা মেট্রো নিয়ে চলে এলাম আমাদের ক্রুজের স্টপেজে, সেখান থেকে তারপর ক্রুজে চেপে পড়লাম। আমাদের রাত 8টায় টিকিট কাটা ছিল,
আর একটুর জন্য মিসও হয়ে যেত, তারপর আবার 1 ঘন্টা ওয়েট করতে হতো। তার কারণ এই ক্রুজ ট্রিপগুলো 1 ঘন্টার হয় মোটামুটি। আর এই ট্রিপটার স্পেশালিটি হলো প্যারিসের সেন্ট্রালে অবস্থিত এই সেন নদীর ওপরে আপনি এই ক্রুজে বসে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার মনুমেন্ট আইফেল টাওয়ারকে একদম সামনে থেকে ভিউটা এনজয় করতে পারবেন। আর এছাড়াও সেন নদীর দুধারে নট্রে ডামে ক্যাথেড্রাল, আলেকজান্ডার ব্রিজ, লুভরে মিউজিয়াম এগুলোও খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর প্যারিস শহরটা সন্ধ্যের পর আরোই সুন্দর। সন্ধেবেলা এই সিটির ভিউটা একটু ডিফারেন্টভাবে যদি আপনারা এক্সপ্লোর করতে চান তাহলে ডেফিনেটলি এই ক্রুজ ট্রিপটা ট্রাই করতে পারেন। আর এই ক্রুজগুলো পার পারসন 14 ইউরো করে পড়ে। আর আপনি যদি ডিনার অর লাঞ্চ ইনক্লুড করতে চান তাহলে সেটা এক্সট্রা চার্জেবল। ওই দেখুন টাওয়ারটা দেখা যাচ্ছে। ছোট থেকে এই টাওয়ারের ব্যাপারে শুধু পড়েই এসেছি, আজকে ফাইনালি সামনে থেকে দেখবো বলে খুবই এক্সাইটেড। তাই জাস্ট ওয়েট করছি কতক্ষণে সামনে যাবে। আর ক্রুজ যত টাওয়ারের দিকে যাচ্ছে সবাই সবার সিট ছেড়ে সব ফটো ভিডিও করছে। দ্য মোস্ট ভিজিটেড মনুমেন্ট আইফেল টাওয়ার তৈরি হয়েছিল 1889 সালে। আর এটার নিকনেম হলো লা দামে দে ফের, যেটা অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। আর এটার মিনিং হলো আয়রন লেডি। আর এরকম বেশ কিছু ক্রুজ ছিল যেগুলো মুভিং নয়, রেস্টুরেন্ট হিসেবে ফিক্সড। আপনি এরকম জায়গাতে ডিনার বা লাঞ্চ করতে পারেন আইফেল টাওয়ারের সুন্দর ভিউ এনজয় করতে করতে। এই দেখুন আমাদের মতনই আর একটা ক্রুজ। আপনি অনলাইন কিংবা অফলাইন যেরকমই বুক করুন না কেন, 3টে টাইপের ক্রুজ অ্যাভেলেবেল, যেটা একটা পার্টিকুলার লোকেশন থেকে বেরিয়ে আইফেল টাওয়ারের কাছাকাছি গিয়ে এগেইন আবার সেম লোকেশনে ব্যাক করে। এই যে এখন আমরা একদম টাওয়ারের সামনে চলে এসেছি আর সবাই ঘড়ি দেখে ওয়েট করছে কতক্ষণে স্পার্কিংটা হবে। ওয়াও, এই টাইমটাই ছিল এই ক্রুজ ট্রিপের সব থেকে স্পেশাল মোমেন্ট। তারপরে একটা আমরা আগে ব্রিজ ক্রস করলাম, এই জন্য এরকম পুরো অন্ধকার লাগছে। আর এই টাওয়ারের লাইট শোটা ডেইলি সানসেটের পরে প্রত্যেক ঘন্টায় 5 মিনিটের জন্য হয়। যেমন ধরুন 7টার সময় 7:05 অবধি হবে, এগেইন আবার 8টা থেকে 8:05 অবধি হবে, আর এরকম চলে রাত 1টা অবধি। আর আপনি যদি সন্ধ্যের পর ক্রুজ ট্রিপটা যদি প্ল্যান করেন তাহলে ওরা এরকমভাবেই টাইম ক্যালকুলেশন করে প্ল্যান করে থাকে যে যখন লাইট শোটা হয় তখন এক্স্যাক্টলি সামনেই ক্রুজটা থাকে। আর এই স্পার্কেলটা সামনে থেকে দেখে জাস্ট অপূর্ব লাগছে। এবার ধীরে ধীরে আবার ব্যাক করছে, যেখান থেকে আমাদের ক্রুজটা ছেড়েছিল সেখানেই আবার আমরা ব্যাক করছি। এখান থেকে বেরিয়ে ডিরেক্ট ডিনার করে হোটেল যাব। প্রচণ্ড টায়ার্ড, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর প্যারিসের সেকেন্ড পার্টটা নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।